সম্মানিত দর্শক, নেক্সাস টেলিভিশনের সরাসরি নিয়মিত আয়োজন চলমানে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আজ আমি আছি মাসুদ ইমরান মান্নু। আমরা প্রতিদিনের মতোই আজও রাজনীতি নিয়েই কথা বলবো, কারণ সরকারটির বয়স মাত্র 7 দিন। এখন কথা হচ্ছে যে এই 7 দিনে আমরা যদিও বুঝতে পারবো না, কিন্তু আমরা কতগুলো ফোরকাস্টিংকে হয়তোবা এখানে নির্ধারণ করতে পারবো। সেখানে আমাদের যে নবনির্বাচিত যিনি প্রধানমন্ত্রী, উনি নির্বাচনী প্রচারণায় বলেছিলেন দেশে এসেই আই হ্যাভ এ প্ল্যান। এখন সেই প্ল্যান কি এখনো আমাদের চোখের সামনে কিছু দেখা যাচ্ছে? আমরা এই বিষয়টার উপরে আলোকপাত করতে বলবো আমাদের আলোচকদের। আমাদের সাথে আছেন আজকে দুজন আলোচক। একজন হচ্ছেন শামীমা সুলতানা, অধ্যাপক বাংলা বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, এবং অন্যজন হচ্ছেন আলাউদ্দিন মোহাম্মদ, যুগ্ম সদস্য সচিব, জাতীয় নাগরিক পার্টি। আপনারা আমাদের এই চলমান দেখতে পারবেন ইউটিউবে সরাসরি নেক্সাস টেলিভিশন লাইভে, আর ফেসবুক পেজে নেক্সাস টিভি ডিজিটাল বিডিতে। তাহলে আমরা ফিরে আসি আমাদের আলোচনায়। রাজপথ বনাম রাজনীতি। এখন রাজনীতি কি রাজপথে থাকবে নাকি সংসদেও হবে? রাজনীতি কোথায় কোথায় হতে পারে? আমরা এই আলাপই শুরু করব আলাউদ্দিন মোহাম্মদের কাছ থেকে, এবং একই সাথে এটাও জানতে চাবো যে আই হ্যাভ এ প্ল্যান, সো প্ল্যানের কিছু উনি দেখতে পাচ্ছেন কিনা। আলাউদ্দিন মোহাম্মদ, আপনাকে ধন্যবাদ। আমার সহালোচক এবং যারা দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। রাজনীতি আসলে রাজপথ এবং সংসদ, স্বাভাবিকভাবে দুইটাতেই রাজনীতি হবে, কারণ সংসদ তো সবাইকে ইনক্লুড করতে পারে না। অনেক রাজনৈতিক দল আছে, রাজনীতিবিদ অথবা রাজনৈতিক দলের বাইরের অনেক স্টেক হোল্ডার্স আছে যাদের সংসদের প্রতিনিধিত্ব নেই। স্বাভাবিকভাবে রাজনীতি আপনার সংসদ এবং রাজপথ মিলিয়েই হবে। এখন সংসদ কি আপনার রাজপথের বিকল্প নাকি সহায়ক, এই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে। মূলত আমরা অতীতে দেখেছি, যদি গণতান্ত্রিক সরকারের মানে একদম প্রাথমিক যাত্রা 1991 থেকে যদি আমরা ধরি, তো 91 থেকে 96 যে সরকার ছিল, এই সরকার শুরু থেকে একদম সরকার গঠনের পরদিন থেকে তখনকার যে বিরোধী দল ছিল তারা একটা ব্রত নিয়েছিল যে সরকারকে কোনোভাবে শান্তিতে থাকতে দিবে না। তারপর আমরা দেখেছি যখন আপনার 96-তে আপনার একতরফাভাবে নির্বাচন হয়, নির্বাচনের পর আপনার সেখানে এই সংসদ ভেঙে দিয়ে নতুন করে আবার নির্বাচন হয়। নির্বাচনের পরও কিন্তু 2001 পর্যন্ত এটা টানাপোড়েনের মধ্যে দিয়ে গিয়েছে, এবং ইতিহাসে আপনার প্রায় প্রতিদিনই আপনার 5 বছরের মধ্যে 400 দিনের বেশি হরতাল হয়েছে। তারপর 2001 থেকে 2006 সেটা যদি আমরা দেখি, সেখানে আপনার আরও এক কাঠি সরেস মানে হরতাল এমন হয়েছে, এটা আমাদের বাংলাদেশের ইতিহাসে কখনো এত বেশি হরতাল কোনো সরকারের সময় ঘটেনি। তো এই ঘটনাগুলোর প্রেক্ষিতে যদি আমরা এখন যদি নতুন একটা যাত্রা দেখি, সরকারের বয়স যে 7 দিনের মধ্যে সরকার যে বার্তা দিয়েছে, এই বার্তাগুলো নিয়ে এখন পর্যন্ত বিরোধী দল এমন চুপচাপ আছে, মনেই হচ্ছে না দেশে বিরোধী দল বলে কিছু আছে। আজকে যে ঘটনাটি ঘটলো বাংলাদেশ ব্যাংকে, যদি তা দেখেন, বাংলাদেশ আপনার 24শে যে গণঅভ্যুত্থানের অন্যতম নিয়ামক শক্তি ছিল বাংলাদেশের ভঙ্গুর অর্থনীতি। আপনি নিশ্চয়ই খেয়াল করে থাকবেন, অর্থনীতির প্রতিটা সূচক তখন আপনার নিম্নমুখী ছিল। 7 জানুয়ারি নির্বাচনের পর শেখ হাসিনার সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল কিভাবে অর্থনীতিকে টিকিয়ে রেখে উনি ওনার ক্ষমতা চর্চা করতে পারবেন। সেই জায়গায় আপনার 5 আগস্টের গণঅভ্যুত্থানের পর এই অর্থনীতিটাকে ঘুরে দাঁড়াতে যারা সহযোগিতা করেছে, যারা এই আপনার ডুবন্ত তরীকে ভাসিয়ে তুলেছে, আমরা দেখলাম যে আজকে একজনকে আপনার তার মেয়াদ পূর্ণ হওয়ার পূর্বেই, অবশ্যই সরকার যেহেতু নতুন শপথ নিয়েছে তারা তাদের মতো ব্যক্তি বসাবেন, কিন্তু যেই প্রক্রিয়া ওনাকে অপদস্থ করে বাংলাদেশ ব্যাংক থেকে বের করা হলো, এবং ওনার যে উপদেষ্টা ছিল, উপদেষ্টাকে যেভাবে ধর করে একরকম উদ্ধার করে গাড়িতে ঢুকাতে হলো, এটা তো আসলে প্রত্যাশিত ছিল না। এই অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা এবং বাংলাদেশ ব্যাংক, এই সবচেয়ে যদি সাকসেস কেস ধরেন, সাকসেস কেস একেবারে টপের মধ্যে দুইটা আছে। আপনি যদি বলেন ওর্স্ট কেস, হয়তো বা আপনি আইন শৃঙ্খলা বলবেন, স্বরাষ্ট্র বলবেন। তো সেই জায়গায় তাদের সাথে যে আচরণ, তারপর বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো একজন ব্যবসায়ী, যিনি আজকে পর্যন্ত বিজিএমের আপনার বোর্ড মেম্বার, আজকে পর্যন্ত তিনি আপনার রিয়েল এস্টেটের যে অ্যাসোসিয়েশন রিহ্যাব থেকে শুরু করে সবগুলো ব্যবসায়িক প্রতিষ্ঠানে আপনার বোর্ড মেম্বার, সেই মানুষটাকে যখন আপনি কালকে থেকে বলবেন যে এই পুরো আপনার অর্থ জগৎটাকে নিয়ন্ত্রণ করবেন, মানে বাংলাদেশ ব্যাংক তো মূলত নিয়ন্ত্রক সংস্থা এবং স্বাধীন নিয়ন্ত্রক সংস্থা, তিনি কিভাবে আসলে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট এড়িয়ে এই প্রতিষ্ঠানটা পরিচালনা করবে, এটা কিন্তু আমাদের মধ্যে শঙ্কার জন্ম দিচ্ছে। পাশাপাশি প্রতি গভর্নমেন্ট পরিবর্তনই আমরা এই সংস্কৃতি দেখেছি
না তাহলে নতুন কি আসলো? আমরা তো নতুনত্ব চেয়েছিলাম। আর একটা বিষয় হলো যে এখন আপনি কি মনে করেন দেখেন যে আমাদের যে আরেকটা বিষয় মানে প্রধানমন্ত্রীর যে কথা ছিল আই হ্যাভ এ প্ল্যান, তার মানে কি এই বাংলাদেশ ব্যাংকে যেটা ঘটেছে এটা কি প্ল্যানের অংশ? আমার কাছে মনে হচ্ছে যে উনি যে প্ল্যানের কথা বলছে, আমি ডেফিনেটলি এটা তো মাস্টার প্ল্যানের অংশ, বাট আমি জানি না যে এই ঘটনাগুলো কেন ঘটছে এরকম, যে মন্ত্রণালয়ের যাদেরকে দায়িত্ব দেওয়া হলো, তারপর আমরা দেখেছি যে বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে তারপর উনি যেভাবে আপনার চেইন অফ কমান্ড ভেঙে একজন থানার রমনা থানার ডিসিকে উনি আপনার ফোন কল করতে হলো। তো আমরা আসলে রাষ্ট্র পরিচালনা, আপনি যেটা বলছেন রাজনীতি কোথায় থাকবে, রাজনীতি সংসদে থাকবে তখন যখন সরকার দায়িত্বশীল আচরণ করবে, সরকার সঠিকভাবে দেশ পরিচালনা করবে, সংসদের বিতর্কে এনাফ হবে। আর যখন দেখবেন যে না আসলে সংসদ এনাফ না, আসলে সরকারের ভুলের মাত্রা এত বেশি যে মাস পিপলকে এঙ্গেজ করতে হবে, তখন কিন্তু আপনার রাজনীতি রাজপথে নেমে আসবে। আমাদের যেই এখন পর্যন্ত ডেফিনেটলি আমরা তো রাস্তা নামছি না, আমরা বলছি না যে আমরা এখন দেখছি এই বিষয়টা, কিন্তু এইভাবে যেই চ্যালেঞ্জটা সরকার যেই দিন প্রধানমন্ত্রী শপথ নিয়েছেন ওই দিনই আপনারা কিন্তু রাস্তায় ছিলেন, আপনাদের এনসিপির যে নারী আগের দিনই ছিলেন এবং আপনারা কিন্তু বেশ একটা বড় প্রতিবাদ করতে দাঁড়িয়েছিলেন, কিন্তু বেশ হেসে হেসে প্রতিবাদ করছিলেন, বেশ আন্তরিক পরিবেশে। আপনি একটা বিষয় দেখেন, স্লোগানের যদি ভিডিও আমরা দেখে থাকি, 2018 সালে নোয়াখালীর সুবর্ণচরে ধানের শীষে ভোট দেওয়ার কারণে আপনার গণধর্ষণ হয়েছে, সেই একই ঘটনা আপনি তারপর দেখেন যে ঘটনার প্রতিক্রিয়া নিয়ে এত বিস্তারিত যাব না। আপনার এই 26 নির্বাচনের পর আপনার একজন শাপলাগুলোতে ভোট দিয়েছে, তাকে ধর্ষণ করা হয়েছে। ধর্ষণের পর আমরা দেখেছি যে ধর্ষিতাকে আপনি পুলিশ অফিসার সেখান থেকে বলছে যে মোবাইলে আপনার একজন জার্নালিস্টকে বলছে যে এক্সাজারেশন, এটা বাইনারি, এটা ইয়েস ও নো, মেডিকেল টেস্ট বলবে এটা ধর্ষণ হয়েছে কি হয়েছে না। আপনার পুলিশ থেকে শুরু করে মিডিয়া প্রশাসন সব এটাকে ধামাচাপা দেওয়ার আপনার সচেষ্ট হলো। তারপর যেটা হলো, তারপর রায়ও আছে, হাইকোর্টের রায়ও আছে একটা, যে আপনারা ধরেন যে যদি কোনো নারী বলেন যে তাকে নিপীড়ন বা ধর্ষণ করা হয়েছে, সেটাকে মানে সত্য জ্ঞান করতে হবে। এক্স্যাক্টলি, কিন্তু এটা তো করা হয় নাই। এরপর যখন দেখা গেল যে আমাদের, আমি এটা শেষ করে দেই, সেদিনের যে প্রতিবাদ, এই প্রতিবাদটার আরো 4 দিন পরে কিন্তু মেডিকেল টেস্ট রিপোর্টের পরে ওই নারীর যে মামলাটা কিন্তু নিতে হয়েছে, তার মানে ধর্ষণের ঘটনা সেখানে প্রমাণিত হয়েছে। এখন কে ধর্ষণ করেছে সেটা আপনি আলাদা কথা বলেন, আর যদি মনে হয় যে অন্য ঘটনা হয় তাহলে নির্বাচনের রাতেই কেন ধর্ষণ হবে? অন্য অনেক জায়গা আছে। আমি যেটা বলবো যে আপনি যেটা বললেন যে আমরা প্রতিবাদ, আপনি যখন এই ধরনের অন্যায়কে আমরা 2018 সালে একই ঘটনা ঘটেছিল, তখন বলেছিল 3 সন্তানের মাকে কে যাবে ধর্ষণ করতে, আপনার এমন একটা আপনার মানে একটা শেম হিসেবে এটাকে উপস্থাপন করা হয়েছিল। এবারে কিন্তু কাছাকাছি ঘটনা ঘটেছে। আমি তারেক রহমানের প্ল্যান নিয়ে সন্দিহান না, আমি সন্দিহান হলো যে বাংলাদেশের যে সাথে প্রতিবাদ করলেন মানে প্রেস ক্লাবে, সেটা আমরা আসবো সেই মানে আপনাদের নেতা কর্মীরা আসলে বেশ সেই ভিডিওটা যদি আপনি রিভিজিট করেন তাহলে দেখবেন যে বেশ আপনাদের নেতারা বেশ হেসে হেসে প্রতিবাদ করছেন, স্লোগান দিচ্ছেন। আমি জানি না যে প্রতিবাদের ভাষা কি আপনি মানে যেটা বলে যে দ্রোহের সমুদ্রে ভেসে গিয়ে আপনাকে মানে সব জ্বালিয়ে পুড়ে ছারখার করে দিতে হবে। প্রতিবাদ মানুষ নেমে রাস্তা নেমেছি, কজ দেখতে হবে, এই ভাষা কান্না তো দেখার সুযোগ নেই। যেটাকে আমরা বলি শরীরী ভাষা। তো ঠিক আছে, আমরা সেইখানে ফেরত আসবো। আমরা এখন যেতে চাই অধ্যাপক শামীমা সুলতানার কাছে একই প্রশ্ন নিয়ে, যে রাজনীতিটা কেমন হবে। আর আজকে যেটা বললেন খুবই শঙ্কার বিষয়, মোহাম্মদ আলাউদ্দিন যেটা বললেন যে পুরনো সংস্কৃতি ফেরত আসছে। আবার আমরা জানি যে আমাদের মানে নবনির্বাচিত প্রধানমন্ত্রী উনি দেশে এসেই প্রথম বলেছিলেন আই হ্যাভ এ প্ল্যান। তো আসলে সেই প্ল্যানটা কি এরকম নাকি তার অন্য কোনো চেহারা আছে, আর রাজনীতিটা কেমন হচ্ছে? অনেক ধন্যবাদ আপনাকে এবং আমার যে সহ আলোচক তাকেও শুভেচ্ছা জানাই এবং যারা শুনছেন তাদের প্রতিও আমার শুভেচ্ছা এবং শ্রদ্ধা। দেখেন যে রাজনীতির কিন্তু একটা উদ্দেশ্য আছে, হ্যাঁ, সেটা হলো জনগণের সেবা করা এবং দেশের উন্নয়ন করা, হ্যাঁ। এবং এই পর্যন্ত আমরা বর্তমান যে প্রধানমন্ত্রী উনি যা যা বলেছেন তার কিন্তু ব্যত্যয় ঘটতে আমরা দেখিনি। এবং এই যে 7 দিন হলো একটা সরকার, আমার মনে হয় এই 7 দিনেই তাকে কাঠগড়ায় দাঁড় করানো যাবে না, তাকে সময় দিতে হবে এবং আপনাকে দেখতে হবে যে এই সময়ের মধ্যে যে যে ধরনের অন্যায় ঘটেছে তার বিচার হচ্ছে কিনা বা তিনি এটা আমলে নিচ্ছেন কিনা, হ্যাঁ।
তো সেই জায়গাটা থেকে আমাদের খেয়াল রাখতে হবে যে আমরা তো দেখা এখন হয়েছে কি রাজনীতিটা আসলে এমন পর্যায়ে চলে গিয়েছে যে এখানে খুব কমপ্লেক্স আসলে, যে কোনটা সত্য কোনটা মিথ্যা, কোনটা এআই দিয়ে তৈরি, কোন ফটোকার্ডটা এআই দিয়ে, এটা আসলে নির্ধারণ করা খুব কঠিন হয়ে যাচ্ছে। আমি একটা রিল দেখছিলাম এরকম যে জুবাইদা একজন চাচ্ছে, সহযোগিতা চাচ্ছে তার ইয়ার জন্যে, একটা সংগঠনের জন্য। এটা মানে অ্যাবসার্ড একটা ব্যাপার, কিন্তু এটা বানাচ্ছে, কেউ কেউ বিশ্বাস করছে, কেউ কেউ বিশ্বাস করছে না। কিন্তু পরবর্তী সময় দেখলাম যে এইগুলো আসলে ফেক। হ্যাঁ, এই যে ফেকের রাজনীতি চলছে, এইটা আসলে আমাদের দেশের জন্য একটা অন্তরায়। হ্যাঁ, আমার মনে হচ্ছে যে এটা আসলে একটা কমপ্লেক্স সিচুয়েশন তৈরি করছে। আমার মনে হয় যে এই পর্যন্ত আমরা তারেক রহমানের যা যা কথা শুনেছি, আমি কিন্তু একবারও তাকে স্লিপ অফ টাং হতে দেখিনি। হ্যাঁ, এবং তিনি তার জায়গা থেকে তিনি চেষ্টা করে যাচ্ছেন, এবং যেখানেই তিনি অন্যায় দেখছেন সেটাকেই তিনি বিচারের আওতায় আনার চেষ্টা করছেন, বা দেখা যায় যে 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 কর্মীরা অন্যায় করছে বা উনি মনে করেছেন জড়িত, তাদেরকে কিন্তু দল থেকে বাদ দেওয়া হচ্ছে। যে এই যে কর্মসূচিগুলা, এইগুলো আমরা দেখি যে তারেক রহমানের যথেষ্ট সদিচ্ছা আছে দেশকে সুন্দরভাবে পরিচালনা করার জন্যে। তো তাকে আসলে আমাদের সহযোগিতা করতে হবে, যে বিরোধিতার জন্য বিরোধিতা যেন না হয়। হ্যাঁ, এবং যেটা সেই রাজনীতিটা কেমন হওয়া দরকার, রাস্তায় হবে নাকি সংসদে হবে, আপনারা আপনি কেমন মনে করেন? আমার মনে হয় যে দেখেন, রাস্তায় আমরা কখন নামবো, যখন আমরা দেখবো যে আমাদের দাবিগুলো পূরণ হচ্ছে না। হ্যাঁ, এবং দেখা যায় যে একটা সমষ্টির দাবি যখন এক হয়ে যায় এবং সরকারের সঙ্গে যখন জনগণের দাবি মিল পড়ছে না এবং সরকার যেটা পূরণ করতে পারছে না, সক্ষম হচ্ছে না, তখন কিন্তু আসলে রাস্তায় আসা উচিত। দেখেন যে রাজপথে বাংলাদেশ ব্যাংকের যে অপসারণের ঘটনাটা ঘটলো, যেটা আসলে আমাদের আলাউদ্দিন মোহাম্মদ তুললেন এবং ন্যাক্কারজনক, দেখেন একটা আমার মনে হয় যে যখন যে সরকার আছেন তার একটা কমফোর্টেবল জোন দরকার। হ্যাঁ, আসার পরে উনি অনেক জায়গাতেই পরিবর্তন করেছেন, সচিবের ক্ষেত্রে পরিবর্তন করেছেন। আমরা কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের সময় কিন্তু আমরা ভীষণভাবে অনুভব করেছি যে এই জায়গাগুলি যদি কিছু লোক পরিবর্তন করা হয় তাহলে হয়তো দেশটা ভালো চলবে। দেখেন গত 1.5 বছর কেউ কিন্তু স্বস্তিতে ছিল না, সবাই কিন্তু একটা নির্বাচনের জন্য অপেক্ষা করছে যে এই নির্বাচিত সরকার আসবে, সবার মধ্যে একটা স্বস্তি আসবে, এবং তাই কিন্তু হয়েছে। আপনি কি তাই মনে করেন যে গত 18 মাস মানুষ আসলে খুব বেশি স্বস্তিতে ছিল না? একেবারেই ছিল না, না ছিল নারীরা স্বস্তিতে, না আইন শৃঙ্খলা ব্যবস্থা, মানুষের নিরাপত্তার, যে কেমন ধরনের স্বস্তি দেখেন এই প্রশ্নটাই আমি আলাউদ্দিন মোহাম্মদের কাছেও যাব। আচ্ছা, কি ধরনের অস্বস্তি আপনি দেখেন যে প্রথমে তো নারীদের উপর একটা আঘাত আসে, যে দেখেন নারীদের মধ্যে একটা আতঙ্ক যে তারা আসলে কি পোশাক পরে বাইরে যাবে, কিভাবে বাইরে যাবে। হ্যাঁ, এবং এটা একটা। তারপরে দেখেন মেয়েরা ফুটবল খেলবে, সেই ফুটবল খেলতে কিন্তু দেওয়া হয় নাই, তাদেরকে মানে তাদের মাঠটা সব তছনছ করে দেওয়া হয়েছে। হ্যাঁ, তারপরে দেখেন যে আপনি যে পীরদের যে আস্তানা সেটা ভেঙে চুরে দেওয়া হয়েছে, মাজার ভেঙে চুরে দেওয়া হয়েছে। তারপরে দেখেন যে কতগুলি বলবো উদাহরণ শেষ নাই, লাশ বের কবর থেকে লাশ এনে লাশ পুড়িয়ে দেওয়া হয়েছে। আপনি দেখেন যে ময়মনসিংহ একজনকে ঝুলিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে, বলেছে যে সে ধর্ম অবমাননা করেছে। এবং দেখেন এটা সত্যি কথা যে এই নির্বাচনের আগে যে আমি চিন্তা করতাম যে আমি কি চুল ছেড়ে যাব, আমি কি হিজাব পরবো না আমি কি টিপ দিব, এবং প্রত্যেকটা নারীর মধ্যেই কিন্তু এই ধরনের ছিল যে আসলে সে কিভাবে বের হবে বাড়ি থেকে, মানে একটা অনিরাপদ একটা জায়গার মধ্যে আসলে তারা ছিল। এবং যে ধরনের শব্দগুলি উচ্চারিত হয়েছে নারীর বিষয়ে, এবং দেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ঘটনাটা ঘটিয়েছে যে একজন সামান্য সে বই বাধাই করে ছেলে, যে লাইব্রেরিতে চাকরি করে, সে একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে কটূক্তি করে বসলো। হ্যাঁ, যে এই যে একটা আতঙ্ক, সেই আতঙ্ক নিয়েই কিন্তু আসলে এই চলেছে। এবং আমি দেখেছি যে আইন শৃঙ্খলা ব্যবস্থা এত ভেঙে পড়েছিল, ছোট ছোট বাচ্চাদের হাতে চাপাতি। হ্যাঁ, শুধু কটূক্তি না, মনে হয় তাকে বেশ এটা আমি বললাম না শুধু এইটা, এবং সসম্মানে ফুলের মালা দিয়ে, তাই না শুধু কুরআন শরীফ দিয়ে, হ্যাঁ, তাকে জেল থেকে বের করে আনা হয়েছে। তার মানে কি, তখন আমরা বুঝতে পেরেছিলাম যে একটা বিশেষ গোষ্ঠী তারা মানে খুব দাপটের সঙ্গে আছে, এবং সেই জায়গাটাতে না নারী নিরাপদ, না সাধারণ জনগণ নিরাপদ, না পীর আউলিয়া নিরাপদ, না সাংস্কৃতিক গোষ্ঠী নিরাপদ, কেউই আসলে সেই সময়
সময়টাতে নিরাপদ ছিল না। আলাউদ্দিন মোহাম্মদ কি বলবেন, যে উনি বললেন যে মানে 1.5 বছর বা 18 মাসের যে কথা, যে আসলে স্বস্তি ছিল না, মানে আপনি কি ওনার মতের সাথে একমত? আমি এখানে একটা বিষয় এটা অন্যভাবে দেখি। প্রথমত 5 আগস্টের পরের যে বাংলাদেশ ছিল আর আজকে 2026-এর মার্চ ফেব্রুয়ারিতে এসে আমরা যেভাবে চিন্তা করছি, আমরা কিন্তু 5 আগস্টের পরে চিন্তাই করি না যে খুব দ্রুত সময়ের ভিতরে একটা জাতি হিলিংয়ের মধ্য দিয়ে গিয়ে আবার একটা স্বাভাবিক চিন্তা করতে পারবে। আপনি যদি দেখেন একদম ভালোভাবে, যে আওয়ামী লীগ তারা ক্ষমতা থাকা অবস্থায় বারবার বলেছে তাদের পতন হলে এখানে লক্ষ লক্ষ লাশ পড়বে, সেই জায়গা থেকে তাদের পতন হয়েছে। শুধু পতন ঘটে না, তারা এখান থেকে জনরোষে পালিয়ে যেতে হয়েছে। পালিয়ে যাওয়ার পূর্বে তারা একটা গণহত্যা করেছে, যে গণহত্যা থেকে শিশু, নারী, আপনার বয়োজ্যেষ্ঠ ব্যক্তি কেউ বাদ পড়ে নাই। সেই জায়গা থেকে আজকে যে জায়গায় এসেছি, অবশ্যই এটা অস্বস্তিকর এই সময়টা ছিল, কিন্তু আমরা কি আসলে মানে কিভাবে 5 আগস্টের পূর্বের চেয়ে অস্বস্তিকর ছিলাম? অথবা আরেকটা যদি বিষয় বলি, ধরুন আমরা আজকে নির্বাচনের মাধ্যমে কি একেবারে মানে স্বস্তির সাগরে নেমে পড়লাম? ব্যাপারটা কিন্তু এইভাবে দেখতে হবে, আমরা একটা ধারাবাহিকতার মধ্যে আছি। আপনি এই সময়টাকে যদি ব্র্যাকেট বন্দি করে, নারী, আর যেহেতু নারী এটি প্রশ্ন উঠেছে, উনি বলছেন যে নারী জায়গা থেকেও সে অনেক বেশি অনিরাপদ বোধ করেছে এবং অনেকগুলো ঘটনার কথা বলা হয়েছে, একদম স্পেসিফিক কতগুলো ঘটনার কথা বলেছে। যদি আপনি এখানে আমি একমত, আমি তো এটা অস্বীকার করছি না, আমি শুরু করেছি যে জিনিসটা। প্রথমত এই অন্তর্বর্তী সরকারের সবগুলো আপনার ঘটনাকে, সময়টাকে ব্র্যাকেট বন্দি করা যাবে না। এটাকে দেখতে হবে একটা ধারাবাহিক অধ্যায়ের একটা অধ্যায়, যে আপনি একটা পুরোপুরি গণতন্ত্রহীন, পুরোপুরি ফ্যাসিস্ট রিজিম থেকে অন্তর্বর্তী সরকারের মাধ্যমে আপনি নির্বাচনের মাধ্যমে একটা ডেমোক্রেটিক রিজিমে প্রবেশ করলেন। তো এই সময়টা যারা ছিল, এটা পৃথিবীর সবচেয়ে আপনার সুন্দর শাসক গোষ্ঠী থাকলেও এখানে তাকে এই অবস্থাগুলো অতিক্রম করে এই সময় আসতে হতো। প্রথমত এটা আমি বলবো। দ্বিতীয়ত, এটা সত্য যে আওয়ামী লীগ যেভাবে আপনার বাংলাদেশে আপনার জঙ্গিবাদী যে একটা করেছিল কালচার, যে আপনি কাউকে জঙ্গি বলেই তাকে গ্রেপ্তার করা যাবে, আয়না ঘরে রাখা যাবে, তাকে গুম করে দেওয়া যাবে, এবং আপনার জঙ্গির পরে মানে মূল প্রজেক্টটা ছিল ডিহিউম্যানাইজেশন। আপনি যখন কাউকে আপনার প্রতিপক্ষ মনে হয়েছে, কাউকে আপনার থ্রেট মনে হয়েছে, তাকে আপনি ডিহিউম্যানাইজ করবেন। এটা বিএনপি হয়েছে, এটার সাফারিংয়ের মধ্যে আপনার জামাত ইসলামী হয়েছে, আপনার স্বাধীন মানুষ হয়েছে যারা আপনার কাজলের মতো কার্টুনিস্ট হয়েছে, আপনার কুমির মুশতাকের মতো লেখক হয়েছে, এরকম আপনি এন্তার ঘটনা পাবেন। এগুলোর সাথে কোনো সরাসরি রাজনীতির সম্পর্ক নেই। এর মধ্যে প্রকৃত পক্ষে আপনি যে জেএমবির উত্থানের কথা বলছিলেন আপনার 2001 থেকে 2006 সময়ের মধ্যেকার, সেই সময়ের পরের যে ধারাবাহিকতা, জেএমবি তো এখান থেকে শেষ হয়ে যায় নাই। এই যে আপনার নাটক, জঙ্গি নাটকের মধ্য দিয়ে প্রকৃত জঙ্গিরা কিন্তু এখানে থেকে গিয়েছে, আছে। এখন এই জঙ্গিরাও কিন্তু যদি আপনার সকল যদি বলেন যেভাবে, তারাও কিন্তু গণঅভ্যুত্থানে অংশগ্রহণ করেছে। কারণ আপনি আমি অংশগ্রহণ করেছি একটা ডেমোক্রেটিক জায়গা থেকে, যে আমরা আসলে নিঃশ্বাস নিতে চাই, আমরা একটা গণতান্ত্রিক পরিবেশ চাই। এবং আমি স্যালুট করি ম্যাডামকে, ম্যাডাম যেই ঘটনা মানে তার বিশ্ববিদ্যালয় করেছেন, দৃষ্টান্ত হয়েছিল, এবং আপনার লক্ষ লক্ষ মানুষের কাছে এটা আপনার অনুপ্রেরণা উৎস হয়েছিল। সংবিধান বিরোধী কাজ করেছিলেন না, সংবিধান দেখেন আসলে এই সংবিধান প্রশ্নে আসলে তো আমাদের মানে এমন স্ববিরোধিতার জায়গায় উনি যাবেন, আমি ওনাকে সেটা ভিলিফাই করতে চাই না একটা দলের কারণে। মূল জায়গাটা হলো আমরা যে অবস্থায় ছিলাম, অবশ্যই সেখানে আপনার অনেক মানুষ বাংলাদেশের আওয়ামী লীগ বিরুদ্ধে সবাই নেমেছিল, সবার আলাদা এজেন্ডা ছিল, স্বার্থ ছিল। এখন আপনি যদি বলেন, ধরেন আপনার এখানে ওই গোষ্ঠীটা কেন মাথাচাড়া দিতে পারলো এই কারণে, আপনি তখন ব্যস্ত ছিলেন সচিবালয়ে পোস্টিং নিয়ে, আপনি একদল ব্যস্ত ছিল ইউনিভার্সিটির ভিসিকে হবে, আরেক দল ব্যস্ত ছিল ঘাটকে দখল করবে, মাঠকে দখল করবে। আপনার পুরোপুরি রাষ্ট্রের যে প্রতিষ্ঠানগুলো সবগুলোর একটা দখলবাজি শুরু হয়েছে না? যেই শক্তিরা নির্বাচনে অংশগ্রহণ করেছে, আমি সবার কথাই বলছি, ধরেন আপনারা এমনভাবে ব্যস্ত হয়ে পড়লেন এই ভ্যাকুয়ামটার মধ্যে নিজের অবস্থান তৈরি করতে। আপনার সেই সময়ে দেখেছেন যে যারা আপনার সে খুব খুব ক্ষুদ্র অংশ, অথবা আপনার 0.1%-এরও চেয়ে কম হবে, ধরেন এই অংশটা কিন্তু এই স্যাবোটেজ করার সুযোগ পেয়েছে। মানে এটা দায়টা কি আপনি শুধুমাত্র অন্তর্বর্তী সরকারকে দিতে পারবেন, যে সরকার এই সময়ে আপনার পুলিশ ছিল না দীর্ঘ 2 মাসের মতো, তারপর পুলিশকে ধীরে ধীরে আবার অ্যাক্টিভ করতে হয়েছে, এবং কোনো পুলিশের চাকরি যায় না এখানে, বেশিরভাগ পুলিশে আপনার এখানে রয়ে গিয়েছিল। সো আমার যে জায়গাটা আমি বলবো যে ম্যাডামের সাথে আমি তো একমত, কিন্তু এমন আমরা কখনো যাতে চিন্তা না করি যে আমরা একটা জাস্ট দুজক থেকে এখন আপনার বেহেশতে প্রবেশ করে ফেলাম, এমন না।
আসলে এই ভিত্তিটার উপর দাঁড়িয়ে আজকে আমরা কথা বলছি। আজকে যে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কথা বললেন, যেই ব্যাংকগুলোতে আপনার সব টাকা পয়সা বিদেশে পাচার হয়েছে, সেই ব্যাংকগুলোকে মার্জ করে এই যারা সঞ্চয়কারী ছিল সেখানে তাদের স্বার্থ রক্ষা করে একসাথে একটা ব্যাংক করে এই যে আপনার সংস্কারটা উনি নিয়ে আসলেন, এটা তারপর খুবই- ধরেন হ্যাঁ, সেটার উপর ভর করে আলাউদ্দিন- কিন্তু আমরা বলছি আমি ফ্যামিলি কার্ড দিতে পারবো, স্বাস্থ্য কার্ড দিতে পারবো, এটা অস্বীকার করা যাবে না। আলাউদ্দিন মহোদয় একটা দারুণ বিষয় বলেছেন যে আমরা আসলে মানে জুলাই হয়েছে বলে একটা দারুণ নির্বাচন করতে পেরেছি, এটা তো সত্য। অতএব আমরা এরপরে আসবো সোশ্যাল মিডিয়া হাইপ নিয়ে আরো কথা নিয়ে, তার আগে নিয়েছি একটি ছোট্ট বিরতি। দেখতে থাকুন চলমান, থাকুন চলমানের সাথে। ফিরে এলাম আবার চলমানে। আমরা যে বিষয় নিয়ে আলাপ করছিলাম সেখানে আরও কয়েকটি বিষয় উঠে এসেছিল। একটা হচ্ছে স্বস্তির প্রশ্ন, যেটা আলাউদ্দিন মোহাম্মদ বললেন, এবং স্বস্তির প্রশ্ন আসলে নির্বাচনের আগেও ছিল না, তার আগেও ছিল না, কারণ এখানে শুধুমাত্র অন্তর্বর্তী সরকারই এককভাবে দায়ী ছিল বলে তিনি মনে করেন না। তার সাথে পাশাপাশি এখন যারা রাজনীতি করছেন সেই দলগুলো সমভাবেই দায়ী বলে উনি মনে করেন। তো এক ধরনের বিশৃঙ্খলা যেই কারণে হয়েছে। কিন্তু আমাদের শামীমা সুলতানা উনি একটা প্রশ্ন তুলেছেন মিডিয়া হাইপের। মিডিয়ার কারণে আমরা বুঝতে পারছিলাম যে জামাত ইসলামী এবং তার জোট একটি বড় রকমের মানে অবস্থান নেবে, এমনকি সরকারও গঠন করে ফেলতে পারে। মিডিয়াতে আমরা যা দেখেছি, ভোটের মাঠে কি আমরা তা দেখতে পেয়েছি? আপনার কি মনে হয় মিডিয়াতে যা হয়, দেখেন সোশ্যাল মিডিয়া? এইটা আসলে মানে কি বলবো যে মানে এই সোশ্যাল মিডিয়াটাকে একটা বিশেষ গোষ্ঠী এমনভাবে ব্যবহার করেছে মনে হচ্ছে যে তারাই সরকার গঠন করছে। হ্যাঁ, এবং দেখবেন যে তাদের বিরুদ্ধে কোনো দল যদি কোনো ধরনের স্ট্যাটাস দিয়েছে বা তাদের পক্ষে যদি কোনো ইয়ে আসছে, সেটা দেখবেন যে অনেক মানে বাজে মন্তব্য সেখানে আমরা আসলে দেখতে পেয়েছি। এবং এইটা মনে হয় যে তারা একটা টেকনিক হিসেবে নিয়েছে যে সোশ্যাল মিডিয়াতে যদি আমরা এই করি তাহলে হয়তো জনগণের কাছে হয়তো পজিটিভলি সেটা পৌঁছাবে। কারণে যেমন ধরেন সোশ্যাল মিডিয়া হচ্ছে একটা প্রশ্ন। হ্যাঁ, দ্বিতীয় যেটা হচ্ছে যে মানে আপনি তো আন্দোলনের সাথে ছিলেন, জুলাই আন্দোলনের সাথে একদম সক্রিয়ভাবে ছিলেন। তো আপনার মতামত কি যখন ধরেন জুলাই আন্দোলনের ভিতর থেকে তৈরি হওয়া একটি রাজনৈতিক দল যেটা হচ্ছে এনসিপি, সে যখন মানে যেহেতু আমাদের এখানে আলাউদ্দিন মোহাম্মদ বললেন যে অবশ্যই একটি গণহত্যাকারীর দল হচ্ছে আওয়ামী লীগ ছিল, কিন্তু একই সাথে তো ৭১ গণহত্যাকারী দল আরেকটি আছে এবং যার সাথে সেই বিরোধ দলের সাথে তারা জোটবদ্ধ হয়েছে, সেইটা নিয়ে আপনার অনুভূতি কি? এইটা আসলে দেখেন এইটা নিয়ে আমার একটা মিশ্র প্রতিক্রিয়া আছে। আমি সেটা বলছি যে দেখেন যে যখন জুলাই আগস্ট আন্দোলনটা হয়, কোটা বিরোধী আন্দোলন ছিল, তো সেটা 2018-তে একবার শুরু হয়েছিল, তখন আবার বন্ধ হয়ে গিয়েছে। বলেছিল যে সেখানে কোটাটা বাতিল করা হবে। হ্যাঁ, তো যাই হোক, সেটা আবার নতুন করে যখন দানা বাঁধলো সেই 24-এ, তখন কিন্তু শিক্ষার্থীরাই কিন্তু সেটাতে মানে প্রাধান্য ছিল আর কি, তারাই আসলে লিডিংয়ে ছিল তারা। কিন্তু এই যে তারা যখন লিডিংয়ে ছিল, বৈষম্য বিরোধী আন্দোলন, তারপরে এটা যখন আস্তে আস্তে যে বৈষম্য বিরোধী আন্দোলন হয়, কোটা বিরোধী আন্দোলনটা, তারপরে দেখা যায় এক দফা আন্দোলনে চলে যায়, সেই ক্ষেত্রে কিন্তু তারা কিন্তু খুব বুদ্ধিদীপ্তির পরিচয় দিয়েছিল। হ্যাঁ, যে তারা এটাতে লিডিং আছে, সামনে ছিল সমন্বয়করা, খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এবং তাদের সঙ্গে যুক্ত হয়েছিলাম আমরা। হ্যাঁ, সাধারণ জনগণ, আপামর জনতা, হ্যাঁ, ছাত্র শিক্ষক, অন্য বাকিরা সাধারণ জনগণ, বা এমনকি রাস্তায় যারা রিক্সা চালায়, হ্যাঁ, বা শ্রমিক, সবাই যুক্ত হয়েছিল। কারণটা কি? কারণ হলো এই শিক্ষার্থীরা কিন্তু দেখাতে পেরেছিল যে তারা ভালো নেতৃত্ব দিতে পারে। হ্যাঁ, তারা কিন্তু সংগঠিত করতে পেরেছিল সবাইকে, এবং সংগঠিত করতে পেরেছিল। এটা একক তাদেরকে যে আমরা দিব যে বলবো যে তারাই এটা পেরেছে এরকম না, তারাই রাস্তাটা তৈরি করে দিয়েছিল এবং তাদেরকে বিশ্বাস করে, হ্যাঁ, আপামর জনতা দাঁড়িয়েছিল। এবং যখন দেখা যায় যে আবু সাইদের বুকে গুলি চালানো হলো, তখনই কিন্তু এই আন্দোলনের মুডটা কিন্তু ঘুরে গেল। হ্যাঁ, সবাই কিন্তু রাস্তায় এসে দাঁড়ালো যে বুকের ভিতর অনেক ঝড়, বুক পেতেছি, গুলি কর, এই স্লোগানকে সামনে নিয়ে সবাই একসঙ্গে সেই রাজপথে এসে সবাই সংঘবদ্ধ হলো। এইখানে আসলে রাজপথে একসঙ্গে হওয়ার
কারণটা এই যে অনেকের দাবি পুঞ্জীভূত হয়ে একই জায়গায় এসে দাঁড়িয়েছে। যে দেখেন যে সমুদ্র কি হয়, যে একটা মহাসমুদ্রেতে আমরা দেখি যে একটা খাল থেকে নদী নালা সব একসঙ্গে হয়ে পরে সমুদ্রে মিলিত হয়। এখানে আমরা দেখব যে নানা গোষ্ঠীর মানুষ, হ্যাঁ, এবং নানা পেশা শ্রেণীর মানুষ আসলে এখানে তার নিজস্ব দাবি নিয়ে আসলে একসঙ্গে একীভূত হয়েছিল, একই রাস্তায় এসে দাঁড়িয়েছিল এবং উদ্দেশ্য ছিল একটাই, বৈষম্যহীন একটা সুন্দর বাংলাদেশ, নিরাপদ একটা বাংলাদেশ, এবং তারা জনগণ তারা তাদের মৌলিক অধিকার পাবে। সেই জন্য তারা কারণ অনেক দিন ধরে তারা গণতন্ত্র থেকে তারা বঞ্চিত ছিল, মৌলিক অধিকার থেকে বঞ্চিত ছিল, এইটা ছিল একটা। দ্বিতীয়ত হলো যে যেভাবে এই ছেলে মেয়েদের উপর, জনসাধারণের উপর গুলি চালানো হলো, এইটার জন্য কিন্তু আমরা দেখি যে একদম নারীরা, মারা সবাই এসে রাস্তায় এসে দাঁড়িয়েছে তাদেরকে বিশ্বাস করে। কিন্তু পরবর্তী সময় আমরা দেখলাম যে সবচেয়ে মানে কি বলবো, যে মানুষের যে আশার হত হয়েছে সেই জায়গাটাতে যখন দেখলাম এনসিপি ক্ষমতায় চলে গেল। হ্যাঁ, প্রথম হলো তারা যে কমিটি গঠন করলো, এবং আপনি দেখেন যে একটা সময় কিন্তু প্রধান সমন্বয়ক যারা ছিলেন তারা কিন্তু একটা সময় আন্দোলনকে প্রত্যাহার করেছে এরকম কিন্তু একটা ঘোষণা দিয়েছিল, হ্যাঁ, ডিবি অফিসে গিয়ে। কিন্তু সেই সময় কিন্তু আন্দোলনটা ধরে রেখেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং সাধারণ জনগণ এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়, স্কুল, কলেজ, প্রাইভেট বিশ্ববিদ্যালয়টা বড় ভূমিকা ছিল, ভীষণ ভূমিকা পালন কিন্তু আমরা দেখব যে সরকারে আসলে শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের, কিন্তু আমি এই জায়গাটাতে আমি আসছি, এইটা না শুধু কমিটি গঠনের ক্ষেত্রে দেখেন তারা নিজেদেরকে প্রায়োরিটিতে রেখেছে, এবং দেখা যায় যে যখন সরকার গঠন করলো, যখন সরকার গঠনে সরকারের মধ্যে তারা ঢুকে গেল, তখনই আমার মনে হয়েছে যে আমার না শুধু আপামর জনগণের মনে হয়েছে যে যারা এত লোভে পড়ে গিয়েছে, মোহে পড়ে গিয়েছে, তাদের দ্বারা আসলে ভালো কিছু হবে না। হ্যাঁ, এবং মানুষ যে আশা নিয়ে, যে কারণে তারা রাস্তায় নেমেছিল, যাদের নেতৃত্বে তারা রাস্তায় নেমেছিল, মনে হলো যে তারা সেই আশার মধ্যে একটা গুড়ে বালি দিয়েছে। হ্যাঁ, এবং দেখেন যে যখন তারা ক্ষমতায় চলে গেল, তাদের বিপক্ষে অনেক ধরনের জানি না প্রপাগান্ডা, সত্য মিথ্যা আপনারা দেখেছেন, নানান ধরনের অভিযোগ এসেছে এবং দেখেছেন। কিন্তু তার চেয়ে বড় কথা হলো এরা ক্ষমতার মোহে পড়ে ক্ষমতায় না গিয়ে যদি রাস্তায় থাকতো, তারা কিন্তু জনগণের জন্য অনেক উপকার করতে পারতো। তারা যদি রাজপথে থাকতো, যেভাবে জুলাই আগস্টের আন্দোলনে তারা রাজপথে ছিল, তাদের নেতৃত্ব জনগণ মেনে নিয়েছিল, সেইভাবে যদি তারা রাজপথে থাকতো, তাহলে আমার মনে হয় দেশেরও উপকার হতো, দশেরও উপকার হতো। এখন কেন হবে না? এখন তো তারা এখন হবে না, যাবে, রাজপথেও থাকবে। এখন হবে না এই জন্যেই, কারণ তাদের উপর মানুষ এখন আস্থা রাখতে পারছে না। হ্যাঁ, একটা যে আস্থার জায়গা, আস্থা রাখতে পারছে না, তারা কারণটা এইটাই সিটে জিতেছে। হ্যাঁ, দেখেন কারণটা হলো এইটাই যে দলটা বাংলাদেশকে চায়নি, হ্যাঁ, এবং একাত্তরে তাদের যে ভূমিকা, এই বিষয় নিয়ে কিন্তু তারা তাদের যে একটা অনুশোচনা থাকার কথা, হ্যাঁ, বা তাদের যে ক্ষমা, আমরা বলবো যে ধরনের হত্যাযোগ্যতার সঙ্গে তারা জড়িত ছিল, হ্যাঁ, এটা অস্বীকার করার কিছু নাই, সেটা ইতিহাসে আছে, সেটা সাহিত্যে আছে। হ্যাঁ, সেই দলটার সঙ্গে গিয়ে তারা একত্রিত হয়েছে। আপনি দেখেন যে তারা দেখেন যে মানে আমরা কি এইভাবে বলতে পারি যে মানে এই দলের সাথে যে 11 দলের যে ঐক্য তারা তৈরি করেছে, এই কারণেই তারা সংসদে যেতে পেরেছে, না হলে তারা এই ভোট ব্যাংকটা পেত না। তাদের আলাদা করে কোনো বড় ভোট নাই। আচ্ছা, এর আগে আমি একটু বলে নেই যে একদিকে হলো যে 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে বাংলাদেশ, 2 লক্ষ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে বাংলাদেশ, সেখানে কিন্তু এই দলটা জড়িত। হ্যাঁ, যে দলটার সঙ্গে তারা আঘাত করেছে, তো সেই দলটার সঙ্গে যখন তারা যুক্ত হয়েছে, তখন মানুষ আরো বেশি তাদের আশায়, মানে দেখেন এনসিপি একটা নতুন দল গঠন করেছে, আমরা কিন্তু ভীষণ খুশি হয়েছিলাম যে বাংলাদেশে একটা সুন্দর একটা বিরোধী দল গঠিত হয়েছে এবং দেশের জন্য তারা ভালো কিছু করতে পারবে। কিন্তু যখন তাদের এটা একটা টেকনিক, এটাও একটা কৌশল, হ্যাঁ, যে রাজনীতিতে আসলে শেষ কথা বলে কিছু নেই। হ্যাঁ, যে জায়গাটাতে আমরা দেখলাম যে তারা আঘাত করলো গিয়ে, তারা আওয়ামী লীগের বিরোধিতা করছে, ভোটের যে ঐক্য, এটা কি আপনি মনে করেন এখন রাজনৈতিক ঐক্যে পরিণত হচ্ছে? একেবারে এটা হলো রাজনৈতিক ঐক্য, যে রাজনীতি দেখেন রাজপথের শেষ কথা আছে। হ্যাঁ, ধরেন রাজপথে আমরা যখন নামি তখন আমাদের দাবি থাকে একটাই, হ্যাঁ, সে হয় দাবিটা সফল হবে নয়তো বিফল হবে।
হ্যাঁ, কিন্তু যখন রাজনীতিতে ঢুকে যায় তখন রাজনীতিতে আসলে শেষ কথা বলে কিছু থাকে না, কারণ আমরা কখনো বিশ্বাসই করি নাই যে দলটা বাংলাদেশের বিরোধিতা করেছে, যে দেশটা বাংলাদেশকে চায়নি, সেই দলের সঙ্গে যখন এনসিপি আঘাত করে তখন মনে হয়েছে যে আসলে এখানে রাজনৈতিক স্বার্থ ছাড়া আর কোনো কিছু নেই। আলাউদ্দিন মোহাম্মদ, আপনার কি মনে হয় আপার এই বক্তব্যে যে আপনারা ধরেন এই জোট না করলে আসলে কোনো সিট হয়তো বা আপনারা পেতেন না, এবং জামাতের ঘাড়ের উপর চড়েই আপনারা সংসদে গেলেন, এবং সেইখান থেকে আপনাদের রাজনীতি কেমন হবে? আর উনি একসাথে হতাশার কথাও জানালেন। আর যেহেতু আপনি একটি দলকে বললেন গণহত্যার, সেটা জুলাইয়ের ভিতর থেকে হয়েছে, আরও একটি দল গণহত্যার, এরা কেউ মাপ চায়নি এখন পর্যন্ত বাংলাদেশের কাছে। তো এরকম একটা দলের বিরোধিতা করে জন্ম হওয়া একটি দল, মানে গণহত্যাকারী দলের বিরুদ্ধচারণ করে যে দলটার জন্ম, সে আরেকটি গণহত্যাকারী দলের সাথে যুক্ত হচ্ছে কেন? এখানে আর তার সাথে আরেকটু যোগ করে রাখি, আপনারা রাজনৈতিক ঐক্য তৈরি করছেন কিনা? প্রথমত এখানে অধ্যাপক শামীমার বক্তব্য স্ববিরোধিতায় ভরা। তিনি বললেন যে তরুণদের ডাকে ওনারা সাড়া দিয়েছেন, কিন্তু তারা যখন ক্ষমতার মোহে পড়ে, ক্ষমতা, কারণ 5 আগস্টে আমরা বুঝি না এটা ক্ষমতা, এখন মনে হচ্ছে এটা ক্ষমতা ছিল, এটা ছিল মহাদায়িত্ব, কারণ ওই সময় কেউ আসলে দায়িত্ব গ্রহণ করতে চায় নাই, এবং ক্ষমতাটা চলে গিয়েছিল ক্যান্টনমেন্টে। ক্যান্টনমেন্ট থেকে এটাকে আবার জনতার হাতে নিয়ে আসা হয়েছিল ছাত্রদের মাধ্যমেই। তো সেই বিষয়ে আমি আর গভীরভাবে না যাই, আপনি মূল যে প্রশ্নগুলো করেছেন সেগুলো টাচ করলে দেখি। প্রথমত, আপনি তাদের কাছে প্রতারিত হয়েছেন, তারা যেহেতু ক্ষমতার মোহে পড়ে চলে গিয়েছে। আবার আপনি তারা দল গঠন করার পর খুশি হয়েছেন, যে প্রতারিত যাদের হাতে হয়েছেন তারা যখন রাজনৈতিক দল করলো খুশি হয়েছেন, ভালো কথা। আবার আপনারা বলছেন যে তারা তো একা নির্বাচন করলে আপনার জনগণের কাছে যাবে, তারা সংসদে আসবে, ভালো করবে। আবার বলছেন যে তারা যদি জোট না করতে কোনো আসন পেত না। এখন আপনি দেখেন যে প্রথমত আপনি যে জায়গাটা বলছেন যে তার মানে আপনি ধরে নিয়েছেন তাদের তো কোনো আসন পেত না, মানে আপনার উদ্দেশ্যটা কি ছিল? তাদেরকে আসনহীন করে দেওয়া, তাদেরকে নিশ্চিহ্ন করে দেওয়া। এবং তারা যখন দেখেছে যে আমি নিশ্চিহ্ন হব না, না আমি কিন্তু ম্যাডামের বক্তব্য ধরে বলছি, আমি আমার হাইপোথিসিসটা বক্তব্য থেকে উঠে আসছে। সেটা হলো যে আপনি বলছেন যে জোট না করলে আসন পেত না, হ্যাঁ ভালো, তার মানে জোটটা করাতে আপনি বলছেন জোট না করলে ভালো হতো, তো না করলে আসন পেতাম না। তার মানে হচ্ছে আপনার আশাটা কি ছিল যে ওরা আসন না পাক, রাস্তায় থাকুক, মাইটটা খাবে, ইয়ে করবে, হ্যাঁ আস্তে আস্তে ওরা এক একজন এক এক জায়গায় ভাগ হয়ে যাবে, অন্যান্য দলগুলো তাকে তুলে নেবে, জোটের শক্তি নিশ্চিহ্ন হয়ে যাবে, আবার আগের ধারা দেশ চলবে। এটা আমি বলছি না যে ম্যাডাম এটা চাচ্ছে, আমার মূল চাওয়াটা হলো যে বাংলাদেশে আমরা যে রাজনৈতিক সংস্কৃতিটার মধ্যে বসবাস করছি, আমাদেরকে এখানে মানে প্রবলেমটা আইডেন্টিফাই করতে হবে যে আসলে কোথায় প্রবলেম। আপনি এই যে গণঅভ্যুত্থান ঘটেছে, এত মানুষ মানে এই কথাটা আমরা কেউ বলছি না যে শেখ হাসিনাকে কি নিয়মতান্ত্রিকভাবে সাংবিধানিকভাবে তাড়ানোর কোনো উপায় ছিল? একটা হোল ছিল, লক্ষেন্দরের বাসর ঘরের মতো একটা ছিদ্র ছিল, সেখানে তো সব বাংলাদেশের সব ছিদ্র মানুষ ছিল না তো, সব মানুষ এসে এক নেমে জায়গায় না, এসে দাঁড়িয়েছে। আমাদেরকে তো আচ্ছা, আপনি কি মনে করেন যে শুধু জামাত ইসলামী নেমেছে বলে কি? না না, জামাত ইসলামী না, আমাকে বলতে দেন। না আমি বলছি আস্থার জায়গাটা, হ্যাঁ, যে আস্থা আপনাদের উপর যে আস্থাটা ছিল জনগণের, সেই আস্থাটা আসলে আপনারা ধরে রাখতে পারেননি। না আস্থা এটা কিন্তু দেখা যায় যে আপেক্ষিক। আপনি যেটা বলছেন আস্থা ধরে রাখতে পারেনি কিংবা পেরেছে, আস্থাটা কিসের উপর করেছিল? আস্থাটা করেছিল যে নেতৃত্বের উপর, যে আপনার মনে হয়েছিল যে আপনারা বৈষম্যহীন একটা বাংলাদেশ গড়তে যাচ্ছেন। কেন আপনার মনে হলো যে ইউনিভার্সিটি থেকে ক্লাস থেকে বের হয়ে আসছে 26 বছর বয়সী কয়েকজন যুবক, তারা আপনার যেই 55 বছরে যে রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন হয় নাই, সব রাজনীতিবিদরা ফেল করেছে, তারা সব করে দেবে? কেন এটা না তারা তো পেরেছিল, অনেকটুকু এগিয়ে ছিল, কিন্তু তারা কিন্তু এগিয়ে ছিল। এই জায়গাতে কিন্তু মৌলিক জায়গাটা, যতক্ষণ পর্যন্ত হাসিনাকে হটানোর প্রয়োজন ছিল ততক্ষণ তো সবাই এক ছিল, এজন্য তারা পেরেছিল। হাসিনা চলে যাওয়ার পর সবাই যার যার হিসা নেওয়ার জন্য ভাগ হয়ে গেল। আচ্ছা, 26 বছর বয়সে ওনরাই তো সব করবেন তা না, তার পিছনে তো জনগণ ছিল। এটাই বলছি যে আপনারা কেন তাদের কাছ থেকে এত প্রত্যাশা করবেন? আবার হতাশ হবেন। রাষ্ট্র পরিচালনা তাদের কাজ না, তারা গিয়েছে মূলত বৈষম্য বিরোধী ছাত্র রাষ্ট্র পরিচালনার যে কাজ না আপনি বলছেন, কিন্তু তারা তো রাষ্ট্রে গিয়েছে, তারা পরিচালনার জন্য যায় নাই। তারা ওই সময় সরকারটা যদি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোনো সমর্থন না থাকতো, রিপ্রেজেন্টেশন না থাকতো, এটা বৈধ সরকার হতো না। আপনি জিনিসটা বুঝেন যে এই সারা দেশে মাঠের শক্তি অস্থির হয়ে যেত। যে অধ্যাপক ইউনূস কি এখানে যারা আপনার এই সরকারে গিয়েছে, আপনি বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্কের সাথে যুক্ত ছিলেন, আপনি যুক্ত ছিলেন, আপনারা জানেন সেখান থেকে আপনার প্রতিনিধি পাঠিয়েছেন, রাজনৈতিক দলগুলো প্রতিনিধি পাঠিয়েছে। মূল জায়গাটা হলো যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যদি সরকার না যেত, যারাই সরকারে গিয়েছে তাদের সাথে জুলাই সম্পর্ক কি?
খুব ক্ষীণ সম্পর্ক। না না, সেটা দরকার মূল- ছিল না। দেখেন, অন্তর্বর্তীকালীন সরকার যখন হয় তখন তো সেখানে তো কোনো ছাত্রের দরকার পড়েনি। না না, হ্যাঁ, আপনি ছাত্র কিন্তু- হিসেবে দেখবেন না, হ্যাঁ। আপনি দেখবেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধির দরকার ছিল কিনা এটা আমি আপনি সেটা- বলতে পারেন যে প্রতিনিধি সেটা আমি দরকার মনে ছিল করি কিনা। না। হ্যাঁ, সেটা দরকার আমি ছিল মনে না। করি না। আমার মনে হয় যে তারা যদি জনগণের সঙ্গে থেকে যদি কাজ করত, আমার মনে হয় যে এই যে 1.5 বছর মানুষের মধ্যে যে অস্থিরতা ছিল, সেই অস্থিরতাটা থাকতো না। আপনার কি এটা মনে হতে পারে না যে ধরেন তারা যদি সরকারে না যেত, এই সরকার হয়তো 2 মাসে কোলাপস করতো? আমার মনে হয় না সেটা। না না, কিভাবে কিন্তু কোলাপস আপনিও করতে? কিন্তু শুনেন, একটা অনুমানের আমি উপর বলি, কথা ভর করে বলছেন, আপনি আমরা যদি অনুমানের শুনেন, উপর ভর আমি করে বলি, বলছি। আপনি যদি মনে করে থাকেন যে তারা ভিতরে গিয়ে পজিটিভ কাজ করতে পেরেছে, কিন্তু তার চেয়ে বেশি কাজ করতে পারতো যখন তারা ক্ষমতার বাইরে গিয়ে। হ্যাঁ, আমি সেটা বলছি দুইটাই দাঁড়াতো। অনুমান, বাট আমার অনুমানটা এখন বাস্তবতা পেয়েছে। কারণ আমার অনুমান হলো যে অন্তর্বর্তীকালীন সরকার একটা সফল সরকার, তারা সফলভাবে নির্বাচন দিয়েছে এবং সংস্কার বলেন, সংস্কারটা তো করে দিয়েছে। এখন তো আমরা সংস্কার পরিষদের শপথ নিচ্ছি না, আমরা কিন্তু ওই যে বলছিলাম মূল জায়গায় হাত দিচ্ছি না। তারা যেটা করে গিয়েছে সেটার উপর ভিত্তি করে আগে যাবো কিভাবে সেটা যাচ্ছি না, তার বারবার আমরা তাদেরকে আমরা কাঠগড়ায় দাঁড় করাচ্ছি। মূল জায়গাটা হলো আপনি বুঝতে হবে যে আমি একটু ওই প্রশ্নটাকে টাচ করে দিই। জামাত অবশ্যই 71 ভূমিকার জন্য তার ঐতিহাসিক দায় আছে, সেই দায় তো আমি নিব না, সেই দায় তার দায়। 24-এ জামাতের ভূমিকা কি ছিল? 24-এ কি জামাত প্রো 24? জামাত কি 24-এ আমাদের সাথে আন্দোলন করেছে? আপনার সাথে দাঁড়িয়েছিল তো। আপনার সাথে শিক্ষার্থী দাঁড়িয়েছিল, কিন্তু জিজ্ঞেস করে নাই তুমি কি শিবির করো বাবা, না তুমি ছাত্রলীগ থেকে ছেড়ে আসছো? সবাই বৈষম্য বিরোধী ছিল, এখানে সবাই যখন নেমেছে, সেজন্য তো সেটার আপনি নাম ছিল 24-এর বৈষম্য পরের বিরোধী। বাংলাদেশে আপনি কি তাকে 24-এর পূর্বের যে তার অবস্থান ছিল পুরো অবস্থার সাথে এক করে দেখবেন? না না, আলাদা মোহাম্মদ, অবশ্যই অবশ্যই যে ঘটনাটা আমার বাংলাদেশের ইতিহাসের সঙ্গে জড়িত, জি। তো সেই ঘটনাটা আমি দেখব না। 24 বাংলাদেশ ইতিহাসের বাইরে? না না, অবশ্যই না। আমি তো 24 কে অস্বীকার করছি না, 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 কারণ আমি অস্বীকার করে না। আমি আমার কথা 24-এর হলো একটা যে পার্ট। হ্যাঁ, এখন আমরা কিন্তু যেটা আমার দেখি, কথা- দেখেন, আমি 24 বাংলাদেশের ইতিহাসের মোড় ঘুরিয়ে দিয়েছে। শুনেন, আমি বলি, আমি 24-এর পর থেকে আমরা নতুন ভাবে চিন্তা করতে হ্যাঁ, হবে। অবশ্যই সেটার পার্ট আমি নিজেও, আপনি নিজেও। জি। হ্যাঁ, কিন্তু তার মানে কি এই যে দলটা আমার দেশটাকে অন করেনি, যে Right. আমাদের বাংলাদেশটাকে চায়নি, তার সঙ্গে গিয়ে আমি এক হয়ে যাব? নিষিদ্ধ আমরা- করবো? না, নিষিদ্ধ করবেন না করবেন সেটা তো আদালতের ব্যাপার, সেটা তো আইন আদালত সম্মানিত করবে। আলোচক, যদি নিষিদ্ধ না করে তাদের সম্মানিত রাজনৈতিক বৈধতা আছে, আলোচক দুজন- তার সাথে জোট করার বৈধতা আছে। আচ্ছা, আমরা না, আছে, আমরা জোট এই করার আলোচনায় আছে, ফেরত আসবো। কিন্তু জোটটা যখন এনসিপি করবে সেখানেই কিন্তু আমার প্রশ্ন। শামীম না, আপা, NCP আমরা- pragmatic ভাবে আমরা- করেছে। এটা বুঝতে আলাদা হবে। মোহাম্মদ, আমরা একটা ছোট্ট বিরতি নিব। বিরতি ছাড়া তো আমাদের অনুষ্ঠান চালাতে পারবো না, কারণ আমাদের বিজ্ঞাপন খুবই জরুরি। তো আমরা একটা ছোট্ট বিরতি নিচ্ছি, আবার ফিরে আসবো একই আলোচনা নিয়ে। আমাদের সাথেই থাকুন। চলে এলাম আবার আমাদের জমজমাট আলোচনায়। আমরা যে আলোচনা যেখানে রেখেছিলাম, যে এনসিপির প্রতি যে প্রত্যাশা এবং তাদের যে যূথবদ্ধতা, এবং তারা একটি যূথবদ্ধ রাজনীতিতে ঢুকেছে। এখন কথা হচ্ছে যে আগের আলোচনাটাকে আমরা আরো সামনে নিতে চাই, যে সংস্কার যে হলো তার ভেতর থেকে আসলে কি ধরনের পরিবর্তন এলো, একটা কথা। 2 নম্বর হচ্ছে যে মানে যখন সে একটি জোটের রাজনীতিতে গেল, সেই জোটের সব কিছুই সে আসলে নিজে ওন করবে কিনা। যেমন নারী প্রশ্নে যে তার যে বড় রাজনৈতিক দলটির পজিশন এবং তাদের যা মতামত, তাদেরকে আমরা ভোটের সময় তার প্রতিবাদ করতে দেখিনি, কিন্তু এখনো কি তারা একই পজিশন নেবে? যদিও জুলাই সনদে বলা ছিল 9% নারী ইলেকশনে সরাসরি ভোটের নির্বাচনে যেতে হবে, কিন্তু আমরা দেখব যে দুটি জোটই আসলে কেউই এই শর্ত পূরণ করে নাই। অতএব নারী প্রশ্নে আসলে কেউই এই পজিশনগুলো নিচ্ছে না। তারপরও ভোটের একটি ফলাফল এসছে। তো আমি আলাউদ্দিন মোহাম্মদ থেকে শুরু করতে চাই আলোচনাটা, তারপরে আমরা আবার শামীমা আপার কাছে চলে আসব। আর চাইলে শামীমা আপা একই সাথে রেসপন্স করতে পারবেন। প্রথমত নারী প্রশ্নের কথা যদি বলি, যে আমরা গণঅভ্যুত্থানের থেকে উঠে আসা যে দল, আমরা কিন্তু দলটা শুরুই করেছি আপনার উল্লেখযোগ্য সংখ্যক নারী নেতৃত্ব দ্বারা, এবং তাদের কিন্তু এই নেতৃত্বটা কোনো প্রিভিলেজড পজিশন না। হ্যাঁ, অনেকে গণঅভ্যুত্থানে ছিলেন, অনেকে দেশের বাইরে ছিলেন, বাট আমরা তাদেরকে গ্রহণ করেছি। আমাদের পলিটিক্যাল কাউন্সিল, এক্সিকিউটিভ কাউন্সিল, সেন্ট্রাল বডি সবগুলোতে আমাদের আপনার মোর দেন 20% নারী ছিল। আমাদের পলিটিক্যাল কাউন্সিলে 30% নারী এখনো আছে। এখন আমাদের কজন নারী পদত্যাগ করেছে? আমাদের পদত্যাগ করেছে মোটা দাগে সেন্ট্রাল কমিটি থেকে 3 জন নারী। হ্যাঁ, কিন্তু ইভেন আপনি এখনো যারা আমাদের পলিসি মানে কি এই জোটের পলিসি সমালোচনা করছে, তারা দলে থেকে করছে। তারা তো খুবই গ্রহণযোগ্য ফেস, মানে Definitely, পার্টির তো গ্রহণযোগ্য ফেস। পার্টিতে ক্ষমতাও মানে ধরেন কর্মীও থাকে, কিন্তু মানে কিছু তো মিডিয়া ফেস থাকেন, Definitely. তারা তো খুবই গুরুত্বপূর্ণ। না, আমরা তো এটাকে সাপোর্ট করছি না, আমরা তাদের পদত্যাগপত্র গ্রহণও করি নাই, আমরা তাদেরকে চাচ্ছি। মূল জায়গাটা দেখেন যে আপনার বিএনপি কিন্তু 3% আপনার নমিনেশন দিয়েছে, এনসিপি 7% নমিনেশন দিয়েছে। এই 30 জনের ভিতরে আমাদের কিন্তু আপনারা তো 7%। কেউই জুলাই সনদকে
মানে জুলাই সনদ সনদে- অনুযায়ী একমাত্র এনসিপি কাজ করেছে, একমাত্র এনসিপি। মানে আপনার জোট কিন্তু করেনি। না আমার দেখেন, আমি জোট তো আমার পুরোটা তো আমার নিয়ন্ত্রণে না। আমি 30টা আসন নির্বাচন করেছি। হ্যাঁ, আমি আমার সাধ্য অনুযায়ী আমি আমার কনস্টিটিউয়েন্সি বেছে নিয়েছি যে 30টার ভিতরে আমাদের 3জন নারী প্রতিনিধি ছিল। আপনার কি মনে হয় না যে আপনাদের জোট পিছিয়ে যাওয়ার ক্ষেত্রে যে নারীদের ক্ষেত্রে যে মতামতগুলো আপনাদের বড় দলের মানে ওনার যে মতামত, এটা আসলে যেহেতু নারী ভোটার প্রায় মানে 50% ভোটার, না, 51%, 51%, তো এই তাদেরকে আসলে পিছিয়ে দিয়েছে মানে এই বক্তব্যগুলো। না আমাদের তো মানে রাজনীতিতে দেখেন এনসিপির বিএনপির কিন্তু আপনার দেখেন প্রতিপক্ষ থাকে রাজনীতিতে, প্রতিটা বেশিরভাগ দেখা যায় একটা দলের প্রতিপক্ষ একটা গোষ্ঠী। হ্যাঁ, এখন এনসিপির প্রতিপক্ষ কিন্তু একই সাথে 3টা গোষ্ঠী। প্রতিত আওয়ামী লীগ এনসিপির বড় প্রতিপক্ষ, যারা পেলেই আপনি ধনে নেমে যাবে এরকম অবস্থা। বিএনপি আমাদের রাজনৈতিক প্রতিপক্ষ, তারা আমাদেরকে বিভিন্নভাবে ক্যারেক্টার অ্যাসাসিন করতে চাইবে, তারা আমাদেরকে দুর্বল করতে চাইবে, আমাদেরকে ছোট করতে চাইবে। জামাতও কিন্তু আমাদের প্রতিপক্ষ। জামাত যে এমন না যে জামাত আমাদেরকে অনেক বড় ফারিশ হতে চায়। যে প্রগতিশীল রাজনীতির ধারায় ছিল, একদম তো মধ্যপন্থী প্রগতিশীল আছে ছিল বলছেন। তাহলে আপনি যখন এরকম একটি দলের সাথে যাবেন যাদের একটি সুনির্দিষ্ট ধর্মভিত্তিক এজেন্ডা আছে এবং সেইটার সময় আপনারা যখন কোনো প্রতিবাদও করবেন না, আসলে কি আপনারা সেই রাজনীতির অংশ হয়ে উঠবেন না? কি প্রতিবাদ করব না? মানে ধরেন নারী প্রশ্নে তাদের যে মতামত না, আমি তো তার প্রতিবাদ তো আমি করেছি, পাশাপাশি আমি তার মঞ্চে আমার নারীকে এখানে বসিয়ে দিয়েছি মধ্যমণি করে। প্রতিবাদের চেয়ে বড় কিছু হয়েছে? আপনি কি বলছেন? আমাদের নারীদের পিছনে আপনার যখন আপনার ডাক্তার শফিকুর রহমান শাপলাকলি তুলে দেয় আমাদের নারী প্রার্থীদের, আপনি কি মনে হয় না যে এটা প্রতিবাদ না? তো প্রতিবাদের চেয়ে বড় কিছু প্র্যাকটিক্যালি তাকে আমরা আমাদের গ্রাউন্ডে নিয়ে আসছি। আপনি এনসিপির এই নির্বাচনের মাধ্যমে সবচেয়ে বড় সাফল্য যদি বলেন, জামাতকে একটা আপনার ডানপন্থী দল থেকে মধ্য ডানের দিকে নিয়ে আসা। জামাতের অনেকগুলো পলিসি শুধুমাত্র এনসিপি থাকার কারণে তাকে আপনি স্যাক্রিফাইস করতে হয়েছে, এবং জামাতের এই জায়গা পজিশন পাল্টাচ্ছে এখন, ডেফিনেটলি পাল্টাবে, আরো পাল্টাবে। আমি আরেকটা বিষয় বলি, যেহেতু এখানে আমাকে কিন্তু ঢাবিয়ান হিসেবেও এখানে সামহাও মার্জিনালাইজড হয়েছে, আপনারা দুজন ঢাবিয়ান তো। পাশাপাশি আরেকটা বিষয় বলবো যে মানে যেমন ম্যাডাম যে দলকে সামহাও মানে সাপোর্ট করছেন, লিবারাল বলে মনে করছেন, তাদের 24 বছরের যে সংসার জামাতের সাথে, আমাদের 24 মাসও হয় নাই। আমি বলবো যে যদি আপনি এরকম মনে করেন তো মিনিমাম 24 মাস দেখেন যে অ্যাকচুয়ালি কি হয়। আমরা এখন পর্যন্ত জামাতের আপনি যদি বলেন নির্বাচনের পরও মোহাম্মদ, যেমন ধরেন ও রাজনীতি তো ওভার পাওয়ার একটা ব্যাপার আছে, মানে ধরেন জাতীয়তাবাদী দলের সাথে যখন জামাত ছিল তখন সেটি ছোট দল হিসেবে ছিল, বড় দল। আর এই জোটে কিন্তু জামাত বড় দল এবং এনসিপি ছোট দল। জামাত বড় দল না, আমি আপনাকে বলছি কেন বড় দল না। আপনি কিন্তু কথা বেশি বলছেন আমার চেয়ে, আমাকে একটু সুযোগ দেন। এই নির্বাচনে অথবা এই অ্যালায়েন্সের মধ্যে এনসিপি বড় দল, এনসিপি যে লিডিং পজিশনে আছে। কিভাবে আছে? আপনি তো বড় দল হিসাব করবেন কি কোয়ান্টিটি দিয়ে? কোয়ান্টিটি দিয়ে হিসাব করলে তো আপনার যে যারা আপনার 30%-এর বেশি ভোট পেয়েছেন আপনি তাকে কাউন্ট করছেন না কেন? আপনি তাকে এখনো আপনার 50 বছর পূর্বের আপনার যে তার কৃতকর্মের জন্য বারবার কাঠগড়াত নিচ্ছেন। আপনি যদি সত্যিকার অর্থে ডেমোক্রেটিক ভ্যালুকে লালন করেন, তাহলে এই মুহূর্তে এনসিপি এই জোটের লিডিং পজিশনে আছে। এনসিপি ঠিক করছে কি হবে, এই জোটের নারী নীতি কি হবে এনসিপি ঠিক করছে। এই জোট আপনার মাইনরিটির প্রশ্নে কি করবে এনসিপি ঠিক করছে। এই জোটে শুধুমাত্র এনসিপির এখন সাংগঠনিক ভিত্তি নেই, সাংগঠনিক ভিত্তিটা বলতে পারেন আপনার ধার করে এনেছে। আপনি যখন নির্বাচনের পরবর্তী আপনার এই রানিং যে গভর্নমেন্ট আছে, গভর্নমেন্টের বিরোধিতার জায়গা থেকে দেখেন, আপনি দেখেন আপনার জামাতের যে জোট থেকে অথবা জামাত থেকে কয়টা বিরোধিতার পয়েন্ট আসছে, কয়টা জায়গায় তাদের ডিবেট আসছে, কয়টা জায়গায় আর্গুমেন্ট আসছে। আপনি কিন্তু সামহাও এনসিপিতেই বারবার ফিরে যেতে হচ্ছে। তো আমি জিনিসটা বলবো যে জুলাই গণঅভ্যুত্থানের পর একটা কোয়ালিটি এখানে ম্যাটার করছে, এবং শুধু কোয়ালিটি না, এখানে প্রজন্ম একটা ম্যাটার করছে। আমরা সামহাও আপনার বড় একটা ব্যাচ কিন্তু এখন পিছনে ফেলে চলে আসছে। এখন কিন্তু জাতীয়তাবাদী শক্তি কিন্তু একটা না। আমরা জাতীয়তাবাদী শক্তি, বিএনপি জাতীয়তাবাদী শক্তি, আরো জাতীয়তাবাদী শক্তি আছে। এখন এই জাতীয়তাবাদী শক্তির মধ্যে কিন্তু নতুন একটা জেনারেশন ক্রিয়েট করতে হচ্ছে, কারণ আমরা একটা লস্ট জেনারেশন পেয়েছি গত ফেসিবাদী রেজিমে। এই যে জেনারেশনটা ক্রিয়েট হবে, সেই ক্রিয়েশনের মধ্যমণি কিন্তু এনসিপি এবং লিডারশিপ এনসিপি আছে, এটা মাথায় রাখতে হবে। এটা কিন্তু ছাত্র দল নাই, অথবা ছাত্র শিবির নেই, অথবা অন্য কোনো দল নাই এখানে। এই জায়গায় যদি আপনি মনে করেন যে এই তরুণরা যারা ছাত্র সংগঠনের চেয়ে কম বয়সী, তারা একটা জোটের ড্রাইভিং সিটে আছে, জোটকে ডিকটেট করছে, তখন কিন্তু তাদেরকে আপনি ছোট বলতে পারবেন না। আমরা বলছি যে কোয়ান্টিটিতে হয়তোবা আমরা অবশ্যই সেখানে পাবো। আমরা যখন একটা বাগানে ফুল ফুটে আমরা ফুলটা দেখি, আমরা কত বড় গাছ সেটা দেখি না। বলতে পারেন যে এখানে আপনার অনেক বড় গাছ আছে, কিন্তু ফুলটা কিন্তু এনসিপি। এই জায়গা থেকে যদি বলি আমরা, এই জোট আপনারা সময় দেন, যেহেতু বিএনপিকেও সময় দেওয়ার কথা বলছি, যদিও বিএনপি একজন ঋণ খেলাপিকে 8 মাস আগে যিনি ঋণ খেলাপি ছিল মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক থেকে আপনার 89 কোটি টাকা,
2% আপনার রেয়াত দিয়ে সেই ঋণ খেলাপি থেকে মওকুফ পেয়ে এসেছেন মোস্তাক রহমান, উনি কিন্তু আজকে আপনার বাংলাদেশ ব্যাংকের গভর্নর হলেন। আমরা তারপরে বিএনপিকে সময় দিচ্ছি, কিন্তু এনসিপির ক্ষেত্রে আপনার এত খড়গহস্ত কেন? এনসিপি যেহেতু বলছিল তরুণদের দল, তবে এটা তরুণদের ভালো প্রতি বলেছেন। সামাজিকভাবে আমরা কি একটু খুব বেশ দিই। ভালো বলেছেন হ্যাঁ, আপনি। আপনি ভালো বলেছেন। আমি এটাও বলি যে দেখেন, আপনাদের প্রতি তো মানুষের অন্যরকম একটা আশা যে আপনারা নতুন করে সেই শাপলা কলির মতো যে কলি থেকে আপনারা শাপলা Thank you, হবেন। আপনি আশা ছিল বলেন না, আপনি বলছেন আশা। হ্যাঁ, যে আমরা আশা করি যে কলি না, থেকে না, ফুল আপা, ফুটবে। আলাউদ্দিন মোহাম্মদ কিন্তু দারুণ কথা বলেছে, আমার কাছে এটা খুব ভালো লেগেছে। সে হচ্ছে যে তার প্রতিবাদ, যেমন ধরেন যে মঞ্চে যে শাপলা কলি একজন নারীর হাতে তুলে দিতে হচ্ছে জামাতের আমিরের, এটা কিন্তু একটা বড় রকমের প্রতিবাদ। এটা আমার কাছে দারুণ লেগেছে, আমি এটা আগে এভাবে ভাবিনি। খুবই দারুণ। বলেন। এটা আছে যে দেখেন যে এর আগে জামাতের এত নারী রাস্তায় নেমে আসা, হ্যাঁ, আবার দেখা যায় সেই নারীরাই আবার মেনে নিচ্ছে যে আমাদের নিজেদের দরকার নেই, মানে যে নেতৃত্বে যাওয়ার দরকার নেই, পুরুষরাই হবে আমাদের পরিচালক। হ্যাঁ, এই ব্যাপারটাও তো ছিল, আমরা নির্বাচনের আগে দেখতে পেয়েছি। কিন্তু সেই জায়গাটাতে কিন্তু জামাত তো আসলে একটা আন্তর্জাতিক রাজনৈতিক দল, মানে ধরেন জামাত শুধু বাংলাদেশি না, পাকিস্তানে আছে জামাত, এখন শ্রীলঙ্কাতে কাজ করে, মানে অনেকগুলো ইন্ডিয়াতে জায়গায় আছে, আছে, ইন্ডিয়াতে আছে। মিশরে আছে, তবে টার্কিতে জামাত হচ্ছে বাংলাদেশে যে রাজনৈতিক পজিশন পেয়েছে এইবার, এইটা সে আর কোথাও পাইনি এতটা। না, এটাই বললাম যে আপনারা যে বলেন না যে ভূমিদশ বিজয় বিএনপির হয়েছে, আমি তো মনে হয় যে আমি বলি যে ভূমিদশ বিজয় তো হয়েছে জামাত। না, তবে জামাত কিন্তু আপনি যেটা আন্তর্জাতিক ভাবে বললেন, সেই নীতি দিয়ে কিন্তু এখানে বিজয় না, এখন সে কিন্তু একটা লিবারাল জায়গায় চলে আসছে। হ্যাঁ, লিবারাল জায়গায় আসছে, আমি এটা এখনো বলি না, কারণ আসতেছে, হ্যাঁ চলে আসছে এটা বলতে পারি না, আসলে ভালো। কারণ দেখেন যে তারা যে মৌলানা মওদুদী, অনেকে কিন্তু চায় না আসুক, অনেকে চায় তাদেরকে এক্সট্রিম পোলারাইজ করবে এবং এখানে আপনাদেরকে আমাদেরকে আবার মাঝখানে রেখে পাটাপিসার মতো আওয়ামী লীগকে নিয়ে আসবে, এটাই কিন্তু অনেকে চায়। সো আমাদের সচেতনভাবে বুঝতে হবে যে তারা যদি লিবারাল রাজনীতি অথবা মিনিমাম আপনার মধ্য ডানের দিকে অ্যাপ্রোচ করে, তাহলে বিএনপি মধ্য বামের দিকে যাক। কিন্তু বিষয়টা হলো যে রাজনীতিটা এখানে অ্যান্টি ফ্যাসিস্ট দলগুলোকে করতে হবে, এটা আমাদের একমত থাকতে হবে। এটা মাথায় রাখতে হবে যে এখানে কিন্তু মানে ধরেন আওয়ামী লীগ রাজনীতি করছে না, কিন্তু তারও কিন্তু সমর্থক একটা বড় মানে এই যে গত 16-17 বছর যে তাদের যে বেড়ে ওঠাটা। আর একটা কথা হচ্ছে, যেমন ধরেন মানে আওয়ামী লীগ যদি আসেও, তাতে ভয় কেন আমরা পাবো? আমার প্রশ্ন হচ্ছে এটা, মানে আমরা জনগণের কাছে যাব। আমরা বলছি যে এখানে যে বাইনারিটা দেখেন, আমাদের সবচেয়ে বড় সংকট কি, এই দেশের জনগণের বড় ট্র্যাজেডি কি, আমরা সব সময় আদর্শ নিয়ে লড়াই করছি, কিন্তু এর ফাঁকে জনগণের যে নিত্য প্রয়োজনীয় যে আপনার জীবন ধারণের জন্য যেটা প্রয়োজন, সেটাকে কিন্তু আমরা রাজনীতি টেবিলে রাখতে পারি না। হ্যাঁ, আমি কিন্তু অ্যাপ্রিশিয়েট করি তারেক রহমানের যেই আপনার প্ল্যানগুলো, যে আপনার প্যাকেজ অ্যাপ্রিশিয়েট করি এই কারণে যে এখানে যদি আমরা এদিকে ফোকাস করতে পারি এবং বিরোধিতা যদি এটাই হয়, যদি আমি বলি যে ধরেন ঠিক আছে আপনি যে কমিটমেন্ট দিয়েছেন কতটুকু পালন করতে পেরেছেন, এটাতে আলটিমেটলি আমার নাগরিকটা বেনিফিটেড হবে। আর আপনি আমি যতই আপনার ধর্ম নিয়ে আদর্শ নিয়ে কে আপনার বুকে হাত বাঁধবে, কে আপনার পেটে হাত বাঁধবে, এগুলো তো আমার জনগণের আলাউদ্দিন মোহাম্মদ আসলে আমাদেরকে মানে একটা প্রগতিশীল রাজনীতির কথা বলছেন, তো সেখানে একটা বড় প্রশ্ন এসে যাবে আবারও, যে আওয়ামী লীগকে জোর করে নিষিদ্ধ করে রাখা হয়েছে, তাকে আসলে রাজনীতি করতে দেওয়ার ভেতর থেকেই তাকে আমরা আসলে পরিত্যাগ করতে পারবো কিনা, রাজনৈতিকভাবে মোকাবেলা করা যাবে কিনা, সেই প্রশ্ন নিয়ে আমরা ফিরবো একটা ছোট্ট বিরতি নিয়ে। তারপরে থাকুন চলমানের সাথেই। ফিরে এলাম আবার চলমানে। আমরা যে প্রশ্নটা রেখে গিয়েছিলাম যে আমরা কোনো কিছুকে জোর করে বন্ধ করে রাখবো নাকি রাজনৈতিকভাবে তার মোকাবেলা করব, এই প্রশ্নটার উত্তর জানতে চাইব অধ্যাপক শামীমা সুলতানার কাছে আগে, তারপরে আমরা যাব আলাউদ্দিন মোহাম্মদের কাছে। ছোট্ট করে বলতে হবে, আমাদের সময় খুবই কম থাকে। দেখেন যে দলটার কথা আমরা বলছি যে জামায়াত ইসলামী, হ্যাঁ, তারা যে 71-এ যে ঘটনা ঘটিয়েছে এটা সবাই জানে, এটা সর্বজন স্বীকৃত। হ্যাঁ, না জামাত ইসলাম না, এখানে হচ্ছে আওয়ামী লীগ নিয়ে কথা হচ্ছিল যে আওয়ামী লীগের রাজনীতি। আমি পরে আসছি যে দেখেন যে পরে কিন্তু তারা সাধারণ ক্ষমা পায়, হ্যাঁ, এবং বহুদলীয় যখন গণতন্ত্রের কথা বলা হয় তখন তারা কিন্তু রাজনীতিতে চলে আসে। কিন্তু তাদের যে জায়গাটা, তাদের যে অন্যায়টা, হ্যাঁ, সেই জায়গাটা থেকে কিন্তু তারা ক্লিয়ার হয়নি এখনো। হ্যাঁ, এইদিকে দেখেন যে আওয়ামী লীগ যে কাজটা করেছে সে তার জনগণকে মেরেছে।
হ্যাঁ, সাধারণ জনগণকে নির্বিচারে হত্যা করেছে একটা স্বাধীন বাংলাদেশে। হ্যাঁ, যে এটা তো মানে হেলিকপ্টার থেকে গুলি ছাড়া তারপরে হলে একদম ঘরের ভিতরেও কেউ কিন্তু নিরাপদ ছিল না। হ্যাঁ, যে ছোট ছোট বাচ্চারা পর্যন্ত খেলতে গিয়ে মৃত্যুবরণ করেছে তাদের গুলিতে। এই যে অন্যায়গুলি করেছে, আমার মনে হয় যে রাজনৈতিকভাবে তো মোকাবেলা হবে, সেটা পরের ধাপ। আমার মনে হয় যে যারা অন্যায় করেছে তাদেরকে বিচারের আওতায় আনা উচিত। তাদেরকে বিচারের আওতায় এনে তাদের বিচারটা করে কারা কারা জড়িত, এটার জন্য তো ফুটেজ আছে, তাই না, ছবি আছে, সেই অনেক ডকুমেন্টস আছে। আমার মনে হয় যে প্রথমে যারা অন্যায় করেছে, অন্যায়কারীকে বিচারের মুখোমুখি দাঁড় করাতে কিন্তু হবে। রাজনীতি করতে পারবে হ্যাঁ, কিন্তু রাজনীতি করতে পারবে কিনা সেটাও কিন্তু আমার মনে হয় যে আইনের মাধ্যমে একটা আইনি একটা প্রক্রিয়ার মধ্য দিয়েও কিন্তু আসা উচিত, যে সবাই তো আর অন্যায় করেনি। হ্যাঁ, যারা অন্যায় করেছে তাদের বিচারটা হোক, তারপরে তারা এই আওয়ামী লীগটাকে নতুন করে কিভাবে সাজাবে সেটা তারা চিন্তা করতে পারে। তো ধরেন একই সময় পুলিশ হত্যা হয়েছে, হ্যাঁ, মানে এই হত্যা হয়েছে, পুলিশ হত্যা তো হয়েছে, মানে আপনি সেইটার বিচারও তো আপনি, আমার মনে হয় যে কোনো অন্যায়েরই বিচার হওয়া উচিত। হ্যাঁ, কিন্তু কথা আপনি হচ্ছে দেখেন যে আমি কিন্তু ওই যে 5 আগস্টে আমি কিন্তু যে লং মার্চ টু ঢাকা সেই মিছিলে কিন্তু আমি ছিলাম। হ্যাঁ, সেইখানে আমি দেখেছি যে আমাদের মিছিলে যেভাবে মানে গুলি ছাড়া হয়েছে, এবং আমাদের মিছিলেই কিন্তু সবচেয়ে বড় ম্যাসাকারটা হয়েছে, যে মানুষ পুড়িয়ে দেওয়া, হ্যাঁ, এই করা। তো হয় কি যে এত বড় বড় অন্যায় পুলিশের, তখন কিন্তু এইটার এতে কিন্তু ধামাচাপা পড়ে যায়। হ্যাঁ, যাত্রাবাড়িতে হয়েছে, আশুলিয়া হয়েছে, সাভার হয়েছে, এবং আমাদের মিছিলেই কিন্তু সবচেয়ে এই যে পুড়িয়ে দেওয়া। এখন আপনার কি মনে হয় যে এটাকে নিষিদ্ধ করার ধরনের বিচার হবে এবং নিষিদ্ধের মধ্যে থেকে হবে, নাকি রাজনীতিও করতে পারবে? কারণ এর আগে আমরা দেখেছি যে অন্য দল 90 গণ অভ্যুত্থানের পরে আমরা মানে জাতীয় পার্টি, আমার মনে হয় কি এই জন্য একটু সময় নেওয়া দরকার। যদি তাদের মধ্যে যদি অনুশোচনা আসে এবং তারা যদি বলে যে না এটা অন্যায় হয়েছে, সময় নিয়ে, আপনার মতামত হচ্ছে যে বিচার হবে, তারপরে সময় নেবে, তারপর সে রাজনীতিতে ফেরত আসবে, সময় নেবে, এবং তাদের অনুভূতিটা কি সেটা নিয়ে তারা কথা বলবে, এবং তারা কি ধরনের আওয়ামী লীগ করতে চায় সেটা নিয়ে কথা বলতে হবে। আলাউদ্দিন মোহাম্মদের কাছেও যেতে চাই যে অনুশোচনার প্রশ্ন এসছে, তো অনুশোচনাটা তো আসতে হবে এবং তারপরে রাজনীতিতে যেতে হবে তাদের, এরকম একটি ধারণা গল্প শামীমা সুলতানা দিলেন। আপনার কি মনে হয়? এবং একই সাথে ওই প্রশ্নটা বারবারই ফিরে আসে, যখন অনুশোচনার প্রশ্ন হয় তখন জামাতের প্রশ্নটাও ফিরে আসে, তারা কি অনুশোচনা করেছেন? আর এই রাজনীতি আসলে কেমন হবে? প্রথমত আমি এখানে ম্যাডামের সাথে শতভাগ একমত, এখানে দ্বিমত করার কোনো সুযোগ নেই। আপনি যদি একটা অন্যায় করে পার পেয়ে যান, ভবিষ্যতে আপনি আপনার সন্তানের জন্য একই অন্যায় সে ফেস করার জন্য আপনি রেডি থাকতে হবে। আপনি যদি মনে করেন যে শিশু আপনার বাসায় জানালায় তাকাতে গিয়ে যে গুলি মাথায় চোখে ঢুকে মাথা ভেদ করে আপনার ওয়াল স্পর্শ করেছে, সেই শিশু আবার আগামী দিন যে আপনার আমার সন্তান যদি একই ধরনের ঘটনা ফেস করতে চায়, তো আপনি আওয়ামী লীগকে বিচার ছাড়া রাজনীতিতে নিয়ে আসেন। আমি দৃঢ়ভাবে প্রতিবাদ জানালাম। আপনি যেটা বললেন জোর করে নিষিদ্ধ করে রাখা হয়েছে, জোর করে কোথাও নিষিদ্ধ করা হয় নাই। যেই দলটা আপনার দিল্লিতে বসে প্রতিদিন এই দেশের যারা আপনার জুলাই যারা মাঠে ছিল, ম্যাডাম থেকে শুরু করে আমরা থেকে শুরু সবাইকে আপনার হুমকি দিয়ে যাচ্ছে, তাদের বাড়ি ঘরে ঠিকানা নিচ্ছে, আপনার এখানে ওখানে ফাঁস করে দিচ্ছে, তার বাড়ি থেকে হামলা হবে, এবং এখনো কিন্তু জুলাই যোদ্ধারা এখনো ওখানে বিচ্ছিন্নভাবে হামলা শিকার হচ্ছে। কারা হামলা করেছে খোঁজ পাওয়া যাচ্ছে না। এই ধরনের গুপ্ত হামলার মধ্যে আপনার প্রতিনিয়ত হত্যার উস্কানির মধ্যে যদি বলেন একটা দলকে আপনি এখানে রাজনীতি করতে দিবেন, জনগণের কাছে ভোট চাইতে দেবে, আপনি কিসের গণতন্ত্র এটা? জার্মানিতে যখন আপনার নেজিদের পতন ঘটেছে, তখন কি নেজিরা তো কত বছর হলো আপনার অর্ধ শতাব্দীর বেশি সময় পার হয়ে গেছে। আপনার আওয়ামী লীগের সাথে তো একমাত্র নেজিদের আপনার তুলনা করা যায়। আওয়ামী লীগের সাথে বাংলাদেশে একটা রাজনৈতিক দল বলেন, শুধু বাংলাদেশ নেই ভারত উপমহাদেশে একটা দল বলেন যারা আওয়ামী লীগের মতো নিজের জনগণের উপরে হেলিকপ্টার থেকে গুলি করে গণহত্যা চালিয়েছিল, আবার তারা আপনার 1 বছরের মধ্যে রাজনীতির আস্বাদন আপনার রাজনীতি করার জন্য আপনার প্রস্তুত হচ্ছে। এখানে বিচার হতে হবে। দ্বিতীয়ত বিচারের পর আপনার যেটা বলছেন রিকনসিলিয়েশন, আওয়ামী লীগের ভোটাররা তো ভোট দিয়েছে, না হলে আপনার এই বিএনপি গণভোটে হ্যার পক্ষে লড়াই করেছে, জামাত লড়াই করেছে, এনসিপি লড়াই করেছে, এত ভোটার আসলে কিভাবে যারা নায়ের পক্ষে ভোট দিয়েছে? আওয়ামী লীগের ভোটাররা ভোট দিয়েছে, না হলে তো বিএনপি বিপদে পড়বে, তাহলে এই ভোটার তো বিএনপির যারা নায়ের পক্ষে ভোট দিয়েছে। কারণ আওয়ামী লীগের ভোটাররা ভোট দিয়েছে, আওয়ামী লীগের কোনো বাড়িতে হামলা হয় নাই, মামলা হয় নাই, কিছুই হয় নাই। মূল জায়গাটা হলো আমাদেরকে একটা কমন পয়েন্টে আসতে হবে। আমরা কি ভবিষ্যতে এমন বাংলাদেশ চাই যেখানে আবারও আপনার রাষ্ট্রযন্ত্র পুলিশদেরকে ব্যবহার করে গোলাগুলি করবে? 2 নাম্বার হলো যে আপনি যেটা বলেছেন যে পুলিশ হত্যা, আমি আপা বললেন যে বিচার হতে হবে, তারপরে গিয়ে তার রাজনীতি, বিচারের পর আপনি রিকনসিলিয়েশনে যাবেন। দ্বিতীয়ত হলো আমি যেটা শেষ করব সেটা হলো যে আপনি বলছেন পুলিশ হত্যা। আমি কেউ একজন যদি বলেন যে বাসা থেকে আজকে সংকল্প নিয়ে গিয়েছে আমি পুলিশের অমুককে হত্যা করব, বলেন
কিন্তু পুলিশ তো এসেছে, র্যাব এসেছে, এখানে বিজিবি এসেছে, আপনার তারা আপনার অ্যাসল্ট রাইফেল দিয়ে গুলি করেছে যে আজকে ছাত্রদের হত্যা করবে। আপনি সেটাকে হত্যা কিভাবে ধরেন? আপনার সেলফ ডিফেন্স যদি বলেন, আর ডিফেন্স না, আপনার যাত্রাবাড়িতে যে আপনার কয়েক মিনিটের মধ্যে 55 জনকে আপনার শহীদ করা হলো, আপনার তাদের সামনে আপনি দাঁড়িয়ে থাকলে কি করতেন আপনি? আপনি এই যে ন্যারেটিভ যেটা আওয়ামী লীগ এখানে ছড়িয়ে দিচ্ছে, এবং স্বাভাবিকভাবে আপনি বলেন এখন তো আপনার গণতান্ত্রিক সরকার আসছে, পুলিশের আইজিপি কে বলেন যে এখানে কতজন পুলিশ কোথায় আপনার নিহত হয়েছে সবগুলোকে আপনি দেন। আমরা দেখি যে বাজারে আপনার হাজার হাজার পুলিশের আপনার কথা বলা হচ্ছে, যেখানে যে পুলিশ হত্যার কি হবে। এই যে আপনার গোপনে ন্যারেটিভের খেলা, এটা থেকে যদি ব্যান না হন আপনি আমি সবাই বিপদে আমি পড়ব। বলি এর মাঝখানে যে দেখেন এই যে আমাদের শিক্ষার্থীরা যে রাস্তায় ছিলেন, জনগণ যে রাস্তায় ছিলেন, কারো হাতে কিন্তু অস্ত্র ছিল না। এক্স্যাক্টলি না, এটা বলা খুব জরুরি ছিল। শামীমা আপা এবং আলাউদ্দিন মোহাম্মদ দুজনকে বলি, এই কথাগুলো বলা খুবই জরুরি ছিল, কারণ এই ন্যারেটিভসগুলো নিয়ে আসা হচ্ছে। আর একটা ভালো জিনিস আপনারা দুজনই বলেছেন, সেটা হচ্ছে যে আগে বিচার হতে হবে, তারপরে তার রাজনীতি হবে। এই ব্যাপারে আমরা দেখলাম আপনাদের দুজনেরই ঐক্যমত আছে, এইটা খুবই ভালো কথা। অতএব আমরা আজকের আলাপের এইটাই আমরা উপসংহার হিসেবে টানতে চাই যে আগে বিচার হতে হবে, তারপরেই তার রাজনীতি করবে কি করবে না সেই সিদ্ধান্ত তৈরি করতে হবে। আমাদের আলোচক দুজন এই মতামতই দিয়েছেন। আর ন্যারেটিভস যেগুলো আসছে জোর করে বন্ধ করা বা ইসের বা পুলিশ হত্যা, সেইগুলো নিয়ে আলাউদ্দিন মোহাম্মদ যা করে বলেছেন, আমরাও তার সাথে একমতই পোষণ করছি। আজকের মতো আমরা চলমান এখানেই শেষ করছি। আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।